চলো সকলকে আবার ওয়েলকাম। আবার শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, আজকে তো প্রত্যেকে বলছো যে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন, ভালোবাসার মাস, তাই তো? তো তোমাদেরকে আমি এটাই জিজ্ঞেস করবো, বিং এনটিপিসি অ্যাসপিরেন্ট, বিং রেলওয়ে অ্যাসপিরেন্ট, আজকের দিনটা কিসের জন্য বিখ্যাত? আরো একদম ব্ল্যাক ডে, আর 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 একটা জিনিস কিন্তু তৈরি হয়েছিল আজকের দিনে, কেউ বলতে পারবে? আজকে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, একদমই ঠিক কথা। এটা ব্যতীত আরেকটা জিনিস হয়েছিল। আজকের দিনটা হচ্ছে জিওগ্রাফির রেসপেক্টে কালিম্পং দিবস, কালিম্পং ডে। কালিম্পং তৈরি হয়েছিল আজকে, ঠিক আছে? তো এগুলোকে করতে থাকো, দেখবে ম্যাম তোমাদের করাবে না আশা করি। তো সেই জিনিসপত্রগুলো তুমি এখান থেকে পাবে সবকিছু। একদমই হবে, কেন হবে না? এএলপি স্ট্র্যাটেজি আবার আলাদা। আমি আমি যে কিছু এখন বললাম সবকিছু এনটিপিসির রেসপেক্টে বললাম, ওর গল্প আবার আলাদা। চলো এবার শোনো, এবার আমি আবার এই জায়গাতে ফিরে আসি, না আবার সবকিছু লিঙ্ক কেটে যাবে। শোনো, তাহলে টেন্সার কোয়ান্টিটি কি প্রত্যেক কাছে ক্লিয়ার? প্রত্যেকে আমাকে বলো, টেন্সার কোয়ান্টিটি কি প্রত্যেক কাছে ক্লিয়ার? কারোর কোনো সমস্যা নেই এইটুকুর মধ্যে? ওকে, বেশ, চলো। অসাধারণ। দেখো, এবার তুমি আমাকে বলো তো ভাই, তোমাকে যদি বলি এই হচ্ছে একটা কোণ, যে কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি, কেউ বলতে পারবে যে এই যে কোণটা আমি বললাম 40 ডিগ্রি, কি বললাম এই 40 ডিগ্রিটা? এটা বললাম হচ্ছে আমি অ্যাঙ্গেলের মান। এই অ্যাঙ্গেলটা কি রাশি, স্কেলার নাকি ভেক্টর? টাইম বললে তোমাকে স্কেলারই বলতে হবে, এখানে পাকামি করে লাভ নেই। টাইম হচ্ছে স্কেলার, ঠিক আছে? ওকে, সবই টেন্সার কোয়ান্টিটি, বাট যেটা তার উপর বেস করে রয়েছে সেটাকে আমি বলতে হবে, ঠিক আছে? টাইম হচ্ছে স্কেলার, যে কটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সবই স্কেলার। ওকে, অ্যাঙ্গেল কি রাশি? ভেরি গুড, ভেক্টর রাশি। ভেক্টর রাশি কেন বলো তো? কেন বলো তো? তার কারণটা হচ্ছে ভাই 40 ডিগ্রি হচ্ছে মান, কিন্তু এইভাবে আমরা কিন্তু অ্যাঙ্গেল কখনো লিখতে পারি না। আমরা কখনো এভাবে অ্যাঙ্গেল লিখতে পারি না। কেন স্যার? তার কারণ তোমাকে হয় অ্যাঙ্গেল লিখতে হবে এভাবে 40 ডিগ্রি, বা তোমাকে এভাবে অ্যাঙ্গেল লিখতে হবে 40 ডিগ্রি। এর দিক আছে। অ্যাঙ্গেলটা কোথা থেকে হয়েছে ভাই? যদি তোমাকে বলি এই হচ্ছে একটা পেন, এই হচ্ছে একটা পেন, ঠিক আছে? দুটো একই সঙ্গে রয়েছে। এবার যখন আমি এই পেনটাকে এইভাবে ঘোরাচ্ছি, তখন তো এদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না? তার মানে এটা কি করছি, এই পেনটাকে আমি এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। আবার অন্যদিকে এই যে কোণটা আছে, এই কোণটাকে আমি এভাবে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। ক্লকওয়াইজ ঘুরিয়ে এই দিকে তোমার হচ্ছে অ্যাঙ্গেলটা করে দিচ্ছি। তখন কি হয়ে গেল? তখন এটাও হলো। তো এই যে ঘুরছে, এই জিনিসটা কি? এটা হয় ক্লকওয়াইজ ঘুরছে, নয় এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। সেই জন্য অ্যাঙ্গেল কি, এর দিকও আছে, মানও আছে, তাই হচ্ছে এটা ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেল? ক্লিয়ার হলো? চলো, ভেরি গুড। এবার শোনো, এইবার আমি তোমাকে একটা কথা বলবো, খুব ভালো করে মন দিয়ে শোনো এবং আমাকে অ্যান্সার দাও। ধরো তোমাকে আমি বললাম এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ, ওকে, কোনো সমস্যা নেই। এই বৃত্তাকার মাঠের মধ্যে এখানে ধরো একটা লোক দাঁড়িয়ে আছে, ওকে। এবার তুমি ওকে বলো এই লোকটার যদি পজিশন আমাকে বলতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? এই পজিশনটাকেই বলবো এই রেডিয়াস দিয়ে। এই রেডিয়াসটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি, তাই আমি এটাকে কি বলতে পারি?
আর ভেক্টর বলতে পারি কি পারি না আমাকে বলো? বলতে পারি। এবং এই যে ভেক্টরটা হলো এটাকে আমরা বলতে পারি হচ্ছে রেডিয়াল ভেক্টর, মনে থাকবে। এরিয়াটা যদি হয় তাহলে এরিয়াল ভেক্টর। চলো এবার শোনো, এই লোকটা এখানে দাঁড়িয়ে রয়েছে ভাই, এই বৃত্তাকার মাঠেও সকালবেলা এসছে কি করতে? নিজের ওয়েট কমাতে, জগিং করতে, নিজের হেলথের খেয়াল রাখতে। তো ও জগিং শুরু করলো, ওকে। তাহলে ওর প্রথমে কোথায় দাঁড়িয়েছিল? এখানে দাঁড়িয়েছিল। তাহলে আমি এখানে বলতে পারি এটাকে ইনিশিয়াল পজিশন বা প্রারম্ভিক অবস্থান বলতে পারি। এবার ও জগিং করতে শুরু করলো। এবার লোকটা এতটা মোটা যে ও একটু গিয়ে হাঁপিয়ে যায়। ও হাঁটতে শুরু করল, মানে জগিং করছে, করতে 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 এরকম একটা জায়গাতে এসে লোকটা আবার থেমে গেল, হাঁপিয়ে গেছে, ঠিক আছে। তো যদি এইটুকু এসে হাঁপিয়ে যায় তাহলে লোকটার অবস্থা বা হেলথের অবস্থা কি নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, সে হাঁপিয়ে গেছে, কিছু করার নেই। এবার যদি এর পজিশনটা আমাকে বলতে হয় ভাই, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে হচ্ছে এর পজিশনটা এখান থেকে এত দূর পর্যন্ত, এবং এটাও কি, এটাও হচ্ছে একটা রেডিয়াল ভেক্টরের মাধ্যমে বলতে পারি যে এখানে লোকটা দাঁড়িয়ে রয়েছে, বলতে পারি। এবার শোনো, লোকটা এখানে যখন দাঁড়িয়ে রয়েছে মানে এখানে ও এসে থেমেছে, তার মানে কি এটাকে বলতে পারি না এটা হচ্ছে ফাইনাল পজিশন এখনকার রেসপেক্টে, বলতে পারি তো। তো লোকটা এখান থেকে জার্নি শুরু করেছে, লোকটা এখানে গিয়ে থেমেছে, মানে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে গেছে, বলতে পারি। এইবার তুমি আমাকে বলো ভাই, যখন আমরা কাইনেমেটিক্স 1D পড়েছি তখন কি আমরা পড়িনি যে কাইনেমেটিক্স 1Dর ক্ষেত্রে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট যে দূরত্ব সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলে থাকি বা সরণ বলে থাকি, মনে পড়ছে? বলেছিলাম তো, সরণ বলে থাকি। এবার তুমি আমাকে বলো ভাই, যে এই যে আমি তোমাকে বলেছিলাম সরণ, তুমি এখানে কি সরণ বলতে পারবে? সরণটা কোনটা হবে এখানে? তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত লোকটা গেছে, তার মানে এইটা তোমার সরণ হবে, তাই তো। বাট এটা তো একটা সরল লেখা নয় রে ভাই। যদি সরল লেখা না হয় তুমি সরণ কি করে বলবে? বলতে পারবে? আরে এখান থেকে লোকটা এখানে গেছে, এটা কিন্তু সরল লেখা নয়। সরণ হতে গেলে কি হবে? একটা সরল লেখা বা স্ট্রেট লাইন হতে হবে, তবে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হবে। এটা তো নয়, তাই তো হবে না। তাহলে কি করবে? তাই দেখো, এই লোকটার পজিশনটাকে বোঝাতে গেলে বা কতটা দূরত্ব বোঝাতে গেলে এখানে আমি আর একটা জিনিস নিয়ে এটাকে উল্লেখ করতে পারি। কি বলতো? দেখো, লোকটা এখান থেকে এখানে গেছে মানে কি এই অ্যাঙ্গেলটা কভার করেছে বলতে পারি না? বলো আমাকে, আমি কি এটা বলতে পারি না যে লোকটা এখান থেকে এখানে গেছে মানে লোকটা এতটা অ্যাঙ্গেল কভার করেছে? তো যদি এতটা অ্যাঙ্গেল কভার করে তাহলে কি এইটাকে আমি একটা ডিসপ্লেসমেন্ট বলে উল্লেখ করতে পারি না? আমাকে বলো, বলতে পারি তো? ডিসপ্লেসমেন্ট বলে বলতে পারি। তো যদি আমি এটাকে ডিসপ্লেসমেন্ট বলতে পারি তাহলে আমি কি বলবো? এইটা কি হলো গো? এটা অবশ্যই ডিসপ্লেসমেন্ট হয়েছে। কি ডিসপ্লেসমেন্ট হয়েছে? কার রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট হয়েছে? অ্যাঙ্গেলের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাই এটাকে আমি কি বলবো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মনে থাকবে? এটাকে আমি কি বলবো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। কারণ এটা অ্যাঙ্গেল করে ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাই এটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এর বাংলা কি? এর বাংলা হচ্ছে কৌণিক, কৌণিক সরণ। এটাকে আমরা কি বলবো? কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল? আর তো কোনো সমস্যা নেই। এইবার তুমি আমাকে, তোমার দায়িত্ব, এবার তুমি আমাকে বলবে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমি এখানে একক কি লিখবো? দেখি বলো তো, কে বলতে পারে? দেখি কে বলতে পারে, দেখি দেখি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তো বুঝে গেলাম ভাই, যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে এটা আমি বুঝতে পারলাম। এর ক্ষেত্রে একক কি লিখবো? চলো আমি তোমাকে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি একক এসআই পদ্ধতিতে কি লিখবে। এসআই পদ্ধতিতে কি লিখবে ভাই? অসাধারণ, অসাধারণ, ভেরি গুড। এই না হলো আমার ছাত্রছাত্রী? ভেরি গুড।
এই যে এককটা হলো এটা আর কিচ্ছু না, এটা হচ্ছে রেডিয়ান। কেন? তার কারণ এ তো অ্যাঙ্গেল করে গেছে, অ্যাঙ্গেল করা মানেই হচ্ছে কোণ, কোণের একক হচ্ছে SI পদ্ধতিতে রেডিয়ান। আমরা একক, মাত্রা এবং পরিমাপ ওই চ্যাপ্টারে পড়েছি। তো যদি সেই চ্যাপ্টারে পড়ে থাকি তাহলে সেখানে আমরা পড়েছিলাম যে অ্যাঙ্গেলের একক হচ্ছে রেডিয়ান, যেটা আলটিমেটলি তোমার হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটির একটা এক্সাম্পল, যেটা হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটির হচ্ছে এক্সেপশন, সেখানে আমি পড়েছিলাম। তো সেটাই হচ্ছে এটা। প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি। ঠিক আছে? তো তোমরা কি করে বলো, তোমরা কি করে বলো যে তোমরা ফিজিক্স পারো না? হ্যাঁ, এটা কে বললো? এই যে রেডিয়ানটা বলে এর একক, এটা কে বললো? তোমরাই তো বললে। তাহলে কে বলেছে তোমাকে তুমি ফিজিক্স পারো না? নিজের মধ্যে ভীতির সৃষ্টি করো তোমরা, তোমরা সবই পারো। তাহলে এটা কি হলো? এটা হলো রেডিয়ান। এটাকে আমরা শর্টে কি বলে থাকি? র্যাড বলে থাকি। চলো, হয়ে গেল। এইবার আমাকে বলবে যে এর মাত্রা কি হবে? এর মাত্রা কি হবে? কেউ বলতে পারবে? অসাধারণ, ভেরি গুড। এর মাত্রা নেই, একদমই মাত্রা নেই। ভেরি গুড, এর কোনো মাত্রা নেই। এটা হচ্ছে একটা মাত্রাবিহীন রাশি। কেন মাত্রাবিহীন রাশি? তার কারণটা হচ্ছে যে দেখো, ছোটবেলা থেকে তুমি একটা ফর্মুলা পড়েছো, মনে করে দেখো, যে এই যে থিটা আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আমি কি দিয়ে উল্লেখ করব? থিটা দিয়ে উল্লেখ করব। তো এই থিটাটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি কি করে? দেখো, এই যে দূরত্বটা আছে, এই দূরত্বকেই বলতে পারি বৃত্তচাপ, এস বলতে পারি। তো এই যে বৃত্তচাপ রয়েছে, এই বৃত্তচাপ, রেডিয়াস এবং থিটার মধ্যে একটা সম্পর্ক আছে, ছোট থেকে পড়ে আসছো, মনে করে দেখো। ছোট থেকে একটা ফর্মুলা পড়ছো, মনে আছে? এস ইজিক্যাল টু আর ইন্টু থিটা। জবে থেকে তোমার মানে জ্যামিতির হাতে খড়ি হয়েছে ক্লাস 9 থেকে, একদম জ্যামিতির সবার প্রথম চ্যাপ্টারে তুমি এই চ্যাপ্টারটা পড়েছিলে, এস ইজিক্যাল টু আর থিটা, মনে পড়ছে? তো অ্যাকচুয়ালি এস ইজিক্যাল টু আর থিটা যেটা রয়েছে, এটা কিন্তু এখান থেকেই এসছে। এবার তুমি দেখো, এখানে বলতে পারি কি থিটা ইজিক্যাল টু কি এস বাই আর। এবার এস বলতে আমি কি বলতে পারি? এইটা বলতে পারি। আর বলতে আমি কি বলতে পারি? এটা বলতে পারি। দুটোই দূরত্ব, তো দুটোই দূরত্ব যদি হয়, ওপর নিচে কি হবে? এল এল কেটে যাবে। এল এল কেটে গেলে কি হবে? মাত্রা থাকবে না। ভেরি গুড, অসাধারণ। এবার তুমি আমাকে বলো ভাই, যে আমি এখানে এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট লিখলাম, এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমার ইয়ে কি হবে? তোমার হচ্ছে কি রাশি হবে? স্কেলার নাকি ভেক্টর? রেডিয়ান এবং স্টেরেডিয়ানে দুটোর মাত্রা নেই। ভেরি গুড অমিত, একদম একদম। তোমাদের ইউনিটলেস কোয়ান্টিটি যখন করিয়েছিলাম সেখানেই বলেছিলাম। ভেরি গুড, একদম। এই তো পড়াশোনা করছে। ভেক্টর রাশি কেন? তার কারণ আমি এইমাত্র বললাম, অ্যাঙ্গেলকে যদি আমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলে থাকি, তাহলে অ্যাঙ্গেল কি একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হবে? একটা ভেক্টর রাশি হবে। ভেরি গুড, সুন্দর বলেছো, সুন্দর অ্যান্সার করেছো। এবং আমার এই জন্য রেলওয়ে ছাত্রছাত্রীদের পড়াতে এত ভালো লাগে। পুরো জিনিসটা বোঝে, পুরো জিনিসটা অনুধাবন করে, তার উপর বেস করে তারা এগুলোকে অ্যান্সার করে। খুব সুন্দর একটা ব্যাচ, এবং খুব সুন্দরভাবে তোমরা জিনিসপত্রগুলোকে ক্যাচ করতে পারো এবং সেগুলোকে বলতে পারো। এবার দেখো, তুমি যখন এটাকে বলতে পারলে, আমি কি তোমাকে বলে দিয়েছি এখনো পর্যন্ত? তুমি নিজে বলো, এই যে জিনিসপত্রগুলো আছে এগুলোর মধ্যে আমি একটাও বললাম? একক তোমরা বললে, মাত্রা তোমরা বললে, ভেক্টর নাকি স্কেলার তোমরা বললে। আমি তোমাদেরকে সব করে দেবো 2D তে, কাইনেমেটিক্স 2D এর মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে? তো সবকিছু আমি তোমাকে বলে দিলাম। এবার তোমরাই এই জিনিসপত্রগুলো করলে। এবার শোনো,
এইবার তোমাকে প্রশ্ন কিরকম দেবে, তোমাকে প্রশ্ন দেবে কৌণিক সরণের এসআই একক কি, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, মিটার, সেন্টিমিটার, রেডিয়ান, সবকটি। আমরা অন্য কিছু বলার দরকার আছে? এইবার তুমি যদি এই প্রশ্নটা বা এই চ্যাপ্টারটা না করে যেতে, তুমি কি বলতে? স্যার তো বলেছে সরণের একক হচ্ছে দৈর্ঘ্যের এককের সমান। সরণ মানে তো দৈর্ঘ্য, সে কৌণিক মানেটাই জানে না। যেহেতু জানে না, সবার প্রথম এসআই দেখে মানে সরণ দেখে মিটার দিয়ে চলে আসবে, সেই জন্য অপশন এতে মিটার দেওয়া থাকবে। কিন্তু যদি তুমি কৌণিক কথাটাই না জানো, তুমি কিন্তু সম্পূর্ণ ভুল করে নেগেটিভ খেয়ে চলে এলে -0.33। তুমি এখন জানো, ক্লাস করে নিয়েছো, তোমার পুরো আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। এবার তুমি বুঝে গেছো ভাই সরণ সবসময় যে স্ট্রেট লাইন হবে এমন কোনো ব্যাপার নেই। কৌণিক বলেছে মানে এখানে অ্যাঙ্গুলারের কথা বলছে, তার মানে এখানে কি হবে, অ্যাঙ্গেল হবে, তার মানে রেডিয়ান হবে। বুঝতে পারলে? পুরো কোয়েশ্চেনটা 180 ডিগ্রি ঘুরে গেল, পুরোপুরি পুরো কোয়েশ্চেনের মান, কোয়েশ্চেনের লেভেল পুরো চেঞ্জ হয়ে গেল। এই সেম জিনিসটাই তোমাকে যদি মাত্রার রেসপেক্টে বলে, কোয়েশ্চেন গুলো কিরকম করে দেবে জানো? তোমাকে অপশন দেবে, অপশন এ এল, অপশন বি এল টি টু দি পাওয়ার -1, অপশন সি এল টি টু দি পাওয়ার -2, অপশন ডি নান। তোমাকে যদি বলে কৌণিক সরণের মাত্রা কি, যদি এটা তোমাকে জিজ্ঞেস করে, সবাই কি করবে? আরে কৌণিক বলেছে, ধুর কৌণিক মানে আমাকে বলতে বোধহয় ভুল বোঝাবার জন্য দিয়েছে। আচ্ছা সরণ, তো সরণ মানে হচ্ছে তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে অপশন এ হচ্ছে এল, ভুল করে দিয়ে চলে আসবে। বুঝতে পারলে তোমরা কেন বাকিদের থেকে আলাদা হয়ে গেলে? অপশন ডি তুমি কারেক্ট করবে। এইগুলো হচ্ছে কনসেপ্ট, এইগুলো হচ্ছে কোয়েশ্চেনের লেভেল, এইগুলো হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে টাফ কোয়েশ্চেন। যদি তুমি তোমার প্রকৃত অর্থে পুরো জিনিসটা ক্লিয়ার থাকে, তুমি করতে পারবে, না হলে করতে পারবে না। বোঝা গেল? পুরোপুরি ক্লিয়ার হলো? চলো তাহলে আমরা কৌণিক সরণ সম্পর্কে বুঝে গেলাম। তো আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সম্পর্কিত বিষয় পুরো জিনিসপত্র বুঝে গেছি, কোনো সমস্যা কিছু নেই। আমাকে দেখে নিতে হবে অ্যাঙ্গুলার দিয়েছে কিনা নাকি এমনি নর্মাল দিয়েছে। যদি এখানে কৌণিক সরণের বদলে যদি তোমাকে দিত রৈখিক সরণ, কি বললাম? যদি তোমাকে বলতো রৈখিক সরণ, রৈখিক সরণ মানেও যা, নর্মাল সরণ মানেও তাই। কারণ তোমাকে আমি বললাম এই দুটো কাকে বোঝাচ্ছে? ওয়ান ডাইমেনশনালকে বোঝাচ্ছে। এটারই ইংলিশ কি? এটারই ইংলিশ হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। তখন সেখানে মিটার হবে, তখন সেখানে এল হবে। বুঝতে পারলে? চলো এগুলো যেন ভুল না হয়। চলে আসছি আমি পরের কোশ্চেনে বা পরের জায়গাতে। চলো, আমি তো একক বুঝে গেছি, কোনো সমস্যা কিছু নেই। আমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বুঝে গেছি, আমাদের আর কোনো চাপ নেই। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের পর আমি যে জায়গাটায় আসব সেটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। কি বললাম? আমি এখন যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি।
এবার তুমি আমাকে বলো ভাই ভেলোসিটি মানে কি? যদি আমি অ্যাঙ্গুলার কথাটা বাদ দিয়ে দিই, ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। বাই টাইম তো পড়েছি আমরা। এটা তো পড়েছি। যদি ভুলেও যাই কি বলেছিলাম? ভি ফর ভেলোসিটি, ভি ফর ভেক্টর। উপরে ডিসটেন্স মানে ডিসপ্লেসমেন্ট হবে, ডিসপ্লেসমেন্ট হবে কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। সব তৈরি আছে। এইবার এই যে ডিসপ্লেসমেন্ট আছে, এই ডিসপ্লেসমেন্টের আগে আমি অ্যাঙ্গুলার কথাটা লিখে দেব, কারণ আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি বলছি। তাহলে এখানে কি লিখে দেব? পুরো সেম, এখানে জাস্ট একটা অ্যাঙ্গুলার কথাটা লিখে দিলাম, হয়ে গেল। এর পুরো ফর্মুলা রেডি হয়ে গেল। তার আমি কি বলবো? কৌণিক সরণ, কৌণিক সরণ বাই সময়, এইটা হচ্ছে গল্প। কৌণিক সরণ বাই সময়, মনে থাকবে? তাহলে এটা কার ক্ষেত্রে গেল? কৌণিক বেগের ক্ষেত্রে গেল। এবার শোনো, তুমি আমাকে বলো যে কৌণিক বেগটা তাহলে কি কোয়ান্টিটি হওয়া উচিত? তুমি নিজে দেখো, কৌণিক সরণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি রাশি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি রাশি? ভেক্টর রাশি তো। আমি তো এইমাত্র বললাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটি ভেক্টর রাশি। যদি এটা ভেক্টর রাশি হয়, টাইমটা কি রাশি? টাইমটা তো অবশ্যই স্কেলার রাশি, কারণ যে কোনো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে স্কেলার রাশি। এবার তুমি আমাকে বলো একটা ভেক্টর একটা স্কেলার হলে কি হবে? পচা আলু হবে। তাহলে পচা আলু যদি হয় তাহলে কি হবে? পুরোটা পচিয়ে দেবে, তাহলে পুরোটাই কি হয়ে যাবে? ভেক্টর হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হয়ে গেল? ভেক্টর কোয়ান্টিটি। কারোর কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই। এবার শোনো, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটাকে আমি বারবার এরকম করে লিখবো না। আরে ভাই এত লিখতে গেলে তো আমার সময় চলে যাবে, আমাকে একটু কোনো কিছু সাংকেতিক ওয়েতে লিখতে হবে। তো দেখো, আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা রয়েছে, এখানে আমি কি বললাম? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বললাম। তো তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমি থিটা পারি কি দিয়ে? থিটা দিয়ে লিখতে পারি। থিটা তার মাথায় একটা চিহ্ন, মানে যেহেতু এটা ভেক্টর রাশি আমি কিভাবে লিখতে পারি? যখন আমি কৌণিক সরণ যখনই লিখবো তখন থিটার মাথায় এরকম একটা তীর চিহ্ন দেবো, তার মানে এটা হয়ে গেল তোমার কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? এই সেম গল্প যদি আমি এখানে চলে আসি, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে একটা চিহ্ন দিয়ে ওমেগা, তার মাথায় একটা তীর চিহ্ন। তীর চিহ্ন মানে কি? ভেক্টর রাশি বলে। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে একটা তোমার হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। আমরা ডাব্লিউ কিভাবে লিখি? এবার ডাব্লিউ লিখি, আমরা জাস্ট এই ডাব্লুর এই আঁকসূচকে কাছাকাছি নিয়ে আসবো, তার মানে এইটা হয়ে যাবে তোমার কি ওমেগা। বোঝা গেল? এটাকে আমরা কি বলবো? ওমেগা বলবো। ঠিক আছে? এটা হলো আমাদের চিহ্ন কার? অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এই যে ওমেগা লিখলাম তার মাথায় তোমার হচ্ছে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এবার শোনো, তাহলে ডিসপ্লেসমেন্টকে আমি কি লিখতে পারি গো? তাহলে ওমেগা সমান আমি কি লিখতে পারবো? ডিসপ্লেসমেন্ট মানে কি? থিটা, থিটা বাই টি। বলো লিখতে পারি এটা সাংকেতিক ওয়েতে? লিখতে পারি প্রত্যেকে? চলো, আমি তোমাদেরকে এখনো পর্যন্ত যা যা পড়াচ্ছি এগুলো কি জানো? এগুলো হচ্ছে ক্লাস 12 এর জিনিস। এগুলো হচ্ছে ক্লাস 12 এর জিনিস। যারা আর্টস নিয়ে পড়েছো, যারা কমার্স নিয়ে পড়েছো, যারা সবার প্রথম সায়েন্সটাকে বাদ দিয়ে দিয়েছো, ঠিক আছে, তাদেরকে আমি বলে রাখি ক্লাস 11-এ যখন তুমি উঠবে তখন এই সমস্ত জিনিসপত্রগুলো সবার প্রথম তোমাকে পড়তে হবে। তো তুমি এখন যখন বুঝতে পারছো, তার মানে কি? তার মানে তুমি তখন সায়েন্সটা ঠিকঠাক করে পরপর পরপর স্টেপ বাই স্টেপ যেভাবে পড়ার দরকার সেভাবে পড়োনি, সেই জন্য জিনিসপত্রগুলোকে তখন বুঝতে পারোনি। এখন বুঝতে পারছো, ব্যাস সোজা জিনিস তো, আর তো কোনো চাপ নেই। তো প্রপার টেকনিক জানতে হবে পড়ার। যদি তুমি সেই প্রপার টেকনিক অনুযায়ী স্টেপ বাই স্টেপ পড়ো, তোমার কাছে পুরোটাই সহজ। এবার আমার যারা পুরনো স্টুডেন্ট, যারা আমার কাছে অলরেডি কেমিস্ট্রি পড়ে নিয়েছিলে, এবার তোমরা আমাকে বলো
যে তোমরা তো বলছিলে স্যার এর থেকে তো কেমিস্ট্রি ভালো ছিল, ফিজিক্স তো কেমন একটা বোরিং বোরিং লাগছে, এবার ইন্টারেস্ট লাগছে? এবার ইন্টারেস্ট লাগছে যে কেমিস্ট্রি তো সহজ ছিল, ফিজিক্স কেমন একটা বোরিং বোরিং, ফিজিক্স ভালো লাগছে? আমাদের বলেছিলাম যে ভাই যে সাবজেক্টটা পড়বে সেই সাবজেক্টটাকে এমন ভাবে পড়বে যাতে সেই সাবজেক্ট গুলোই তোমার দিওয়ানা হয়ে যায়, ঠিক আছে? ফিজিক্সের প্রতি ইন্টারেস্ট গ্রো করাবার দায়িত্ব আমার। তুমি সারাদিন ধরে ফিজিক্স পড়বে, এটাও তোমাকে আমি সেই জায়গায় নিয়ে চলে যাব, কিন্তু তা বলে কখনো এই ভুলটা করো না যে সারাদিন ধরে ফিজিক্সই পড়ে যাচ্ছি। না 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 না, চাকরি পাবে না, বিষয়গত শাসনে তোমাকে যেটুকু পড়ার দরকার সেটুকু পড়ো, বাকি জিনিসপত্রগুলো পড়ো, ঠিক আছে? চলো, কেমিস্ট্রি ভালো লাগে না? কেমিস্ট্রি এখনো তাহলে আমার কাছে পড়োনি, যখন পড়বে তখন মানে জিনিসপত্র বুঝে যাবে যে কাকে বলে কেমিস্ট্রি। আবার চলো, এবার শোনো, আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাঙ্গুলার ভেলোসিটি সম্পর্কিত বিষয় পড়লাম। এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে অ্যাঙ্গুলার ভেলোসিটির এসআই পদ্ধতিতে একক কি, তুমি কি বলবে? তুমি সোজা হিসাবে বলবে আচ্ছা কৌণিক সরণ একক হচ্ছে তোমার কি রেডিয়ান, তাহলে আমি লিখতে পারি র্যাড। টাইমের একক কি সেকেন্ড, তাহলে র্যাড বাই সেকেন্ড বলতে পারি। র্যাড বাই সেকেন্ড মানে রেডিয়ান পার সেকেন্ড, পরিষ্কার হিসাব একদম এসআই পদ্ধতিতে। চলো, তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে কৌণিক বেগের একক। এবার যদি আমাকে বলে এর মাত্রা কি হবে, তুমি কি বলবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কোনো মাত্রা নেই। মাত্রা নেই মানে কি? মাত্রা নেই মানে হচ্ছে কি, অনেকে বলে ভেরি গুড, অসাধারণ, অসাধারণ প্রকাশ, ইশিকা, দেবলীনা, ভেরি গুড, এটা তো চাই ভাই। মাত্রা নেই মানে কিন্তু জিরো নয়, অনেকে জিরো বলে ভুল করে ফেলে। মাত্রা নেই মানে জিরো নয়, এক এক, কারণ মাত্রা নেই মানে কি, এক্স টু দি পাওয়ার জিরো, জিরো মানে কি এক, তাই তো? বাই টাইমের ক্ষেত্রে টি, এবার টি যদি উপরে উঠে যায় তাহলে কি হবে, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে। তো টি টু দি পাওয়ার মাইনাস কার ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কার মাত্রা? কৌণিক ভেলোসিটির মাত্রা বা কৌণিক বেগের মাত্রা, অ্যাঙ্গুলার ভেলোসিটির মাত্রা। মনে থাকবে, মনে থাকবে। তোমরাই তো অ্যান্সার দিচ্ছ ভাই, আমি তো অ্যান্সার দিচ্ছি না, তোমরা নিজেরাই অ্যান্সার দিচ্ছ। তাহলে এবার তোমাকে যদি জিজ্ঞেস করে, যদি এবার তোমাকে জিজ্ঞেস করে যে কৌণিক বেগের মাত্রা কি, যদি তোমাকে এটা জিজ্ঞেস করে, তোমাকে অপশন এ তে দেবে সবার প্রথমে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অপশন বি তে দেবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, অপশন তিনে দেবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অপশন ডি তে দেবে টি টু দি পাওয়ার মাইনাস টু। কি করবে, কি করবে? অবভিয়াসলি অপশন সি, অবভিয়াসলি অপশন সি। বুঝতে পারলে কোথায় চেঞ্জেসটা হয়ে গেল? যখন তোমাকে কৌণিক বেগ দিচ্ছে, ভাই নরমাল বেগ আর কৌণিক বেগ কিন্তু এক নয়। কৌণিক বেগ মানে এখানে 2D গল্প চলে আসছে। নরমাল বেগ যদি বলতো তাহলে সেখানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হতো। তার মানে এইটা আমি বলতে পারি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, এইটাকে আমি বলতে পারি রৈখিক বেগ। মনে থাকবে, এটাকে আমি বলতে পারি রৈখিক বেগ। যদি এটা বলতো তাহলে এটা হতো, যদি লিনিয়ার না বলে শুধু ভেলোসিটি বলতো তাহলেও এটা হতো। বাট তার আগে যখনই আমাকে কৌণিক বলে দিয়েছে তখন আর অন্য কিছু হবেই না। এবার তোমরা এটা বলছো, ব্যাস এটাও বলতে পারো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, তাই তো? আমি যদি এখানে লিখতাম এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ভাই এটাও তুমি লিখতে পারি, একই ব্যাপার, একই ব্যাপার। তার কারণ এম টু দি পাওয়ার জিরো মানে এক, এল টু দি পাওয়ার জিরো মানে এক, গরু টু দি পাওয়ার জিরো মানে এক, ছাগল টু দি পাওয়ার জিরো মানে এক, ভেড়া টু দি পাওয়ার জিরো মানে কি এক। তাহলে যা কিছু লিখে দিই না কেন, তারপরে জিরো যদি তার মাথায় যদি জিরো লিখে দিই সেটা এক হয়ে গেল, তার পাশে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান রয়েছে, সেটাই অ্যান্সার হয়ে গেল।
দিয়ে দিক না, যা খুশি দিয়ে দিক, দিক কত কঠিন দেবে দিক, কনসেপ্ট ক্লিয়ার আছে সেখান দিয়ে মেরে দেবো, কোনো কিছু যায় আসে না, কঠিন দিয়ে দিক। তো এইভাবে পড়াশোনা করো, কনসেপ্ট ক্লিয়ার করো, তোমার জীবনে কোনো কিছু আটকাবে না। কখনোই কেউ বলতে পারে না যে এই কোশ্চেনটাই আসবে, কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি যে কোশ্চেনের দিক তুমি আরামসে করে দিতে পারবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ সব সব থাকবে পিডিএফ এ, সব দিয়ে দেবো আমি, ঠিক আছে? চলো এতদূর পর্যন্ত হয়ে গেল। এবার শোনো, যদি তোমাকে বলে এসআই পদ্ধতিতে কৌণিক বেগের একক কি, তাহলে তুমি বলবে র্যাট পার সেকেন্ড, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে যদি বলে আদার একক, তোমাকে জিজ্ঞেস করতে পারে আদার্স ইউনিট, তখন এখানে কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে আরপিএম বা আরপিএস। স্যার আরপিএম আর আরপিএসটা কি? আরপিএম আর আরপিএস মানে হচ্ছে রোটেশন পার মিনিট, আরপিএস মানে হচ্ছে রোটেশন পার সেকেন্ড। এটা হচ্ছে আদার একক, মানে এসআই পদ্ধতির একক নয়, অন্যান্য ব্যবহারিক একক। তুমি দেখবে যখন তুমি স্কুটির চাকা, ফ্যানের কয়েল, এগুলো তুমি দেখো, তখন সেখানে লেখা থাকে এত আরপিএম, এত আরপিএস, তাই তো? কেন থাকে? তার কারণ ওইটা বোঝাতে চাইছে যে এতটা ঘুরবে 1 মিনিটে, এতবার ঘুরবে 1 মিনিটে। কেসটা বুঝতে পারলে? ধরো তুমি আজকে ফ্যান কিনতে গেছো, দেখবে তোমার লেখা থাকে সেই ফ্যানের গায়ে লেগে যে 1200 আরপিএম, এরকম লেখা থাকে। মানে কি? মানে হচ্ছে এই 1200 হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি কার? ওই ফ্যানটার। মানে কি? ও প্রত্যেক মিনিটে 1200 বার ঘুরবে, মানে তার স্পিডটা অনেকটা বেশি। এবার তুমি বলো, তোমাকে যদি এখন বলে দিই আমি একটা ফ্যান রয়েছে 1200 আরপিএম এর, আর একটা ফ্যান রয়েছে ধরো তোমাকে বললাম 120 আরপিএম এর, এবার তুমি আমাকে বলো কোনটা লোকে বেশি নেবে, কোনটা বেশি নেবে, বা কোন ফ্যানের দাম বেশি হবে? কোন ফ্যানের দাম বেশি হবে? অবভিয়াসলি 1200 আরপিএম এর হবে, কারণ এ তো ভাই 120 বার ঘুরবে, আর কতটুকুই, যত কম ঘুরবে তত কম হাওয়া হবে, যত বেশি ঘুরবে তত বেশি হাওয়া হবে। তার মানে এই যদি 1200 বার ঘুরে তাহলে এর বেশি হাওয়া হবে, এই যদি কম বার করে তাহলে এখানে কম হাওয়া হবে, তার মানে এটা কি হবে? এটা দাম বেশি হবে। এবার তুমি যদি, তোমাকে যদি দোকানে গিয়ে জিজ্ঞেস করা হয়, তুমি যদি দোকানে গিয়ে দেখো যে এটা লেখা আছে, তার মানে আশা করি প্রত্যেকে বুঝতে পারবে, তাই তো? একদম। তুমি যদি আজকে এই জিনিসটাই যদি পৃথিবীর রেসপেক্টে বলো, রেভলিউশন পার মিনিট বলতে পারো। এখানে আমি রোটেশন বললাম, এখানে রেভলিউশন হবে। রোটেশন মানে কি? নিজের অক্ষের চারিদিকে ঘোরা। রেভলিউশন মানে কি? কারোর অক্ষের, কারোর চারিদিকে ঘোরা। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তখন এটাই কি বলতো? ঠিক আছে, তখন পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘোরে তখন সেখানটা কি হবে? ধরো এটা হচ্ছে সূর্য, ঠিক আছে, এই সূর্যের চারিদিকে, যদিও সূর্য অনেকদিন স্নান করেনি মনে হচ্ছে এটাকে দেখে, যাই হোক ধরে নাও তো এটা সূর্য, তো এর চারিদিকে কি হচ্ছে? পৃথিবী ঘুরছে। তো পৃথিবী যদি এখানে ঘোরে, তখন এখানে যদি আমি বলি যে হচ্ছে 365 আরপিএম এ ঘুরছে, আরপিএম এ ঘুরছে মানে কি? ঠিক আছে, এটা মানে হচ্ছে যে এ 365 রোটেশন পার মিনিটে ঘুরছে, মানে ও এত স্পিডে ঘুরছে 1 মিনিটে 365 বার ঘুরে দিচ্ছে। এটা রোটেশন বললাম না, এটা রেভলিউশন বললাম। রোটেশন যদি বলতাম, রোটেশন মানে হচ্ছে নিজের অক্ষে চাঁদিয়ে ঘুরছে, যেটা ফ্যান ঘোরে, যেটা লাড্ডু ঘোরে। কিন্তু যদি তোমাকে বলে যে রেভলিউশন, রেভলিউশন মানে কি? সেটা হচ্ছে এই সূর্যের চাঁদিয়ে ঘুরছে তো সময় লাগে। এবার এই আর ফর যখন তুমি রেভলিউশন বলবে তখন সূর্যের চাঁদিয়ে ঘুরছে, যখন রোটেশন বলবে নিজের অক্ষের চাঁদিয়ে ঘুরছে। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে পার্থক্য। বোঝা গেল? চলো, তুমি এটাও বলতে পারো যে পৃথিবী সূর্যের চারিদিকে, দেখো তোমাকে আমি বলছি কিরকম ভাবে, পৃথিবী সূর্যের চারিদিকে 24, পৃথিবী নিজের চারিদিকে আরপিএম এ ঘুরছে। ধরো তোমাকে 24 আরপিএম বললাম আর 365 আরপিএম বললাম, এবার তুমি নিজে বলতে পারবে যে কোনটা কি বলছে। তুমি জিনিসটা দেখো ব্যাপারটা, 24 আরপিএম আর 365 আরপিএম বলা আছে, এটা মানে কি বলতো? 24 মানে কি? 24 মানে হচ্ছে এটা রোটেশন, রোটেশন পার মিনিট,
এটা আরপিএম বলাটা উচিত নয় অ্যাকচুয়ালি, এখানে আমি নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে আরপিডি, এটা হচ্ছে আরপিওয়াই। এবার তুই বুঝতে পারবে মানে কি। এটা হচ্ছে রোটেশন পার ডে, মানে প্রত্যেক দিন 24 বার করে ঘুরছে। যদি 365 আরপিওয়াই বলি তার মানে হচ্ছে রেভলিউশন পার ইয়ার, মানে একটা বছরে 365 বার করে ঘুরছে। বুঝতে পারলে? এটা হলো ব্যাপার। ওকে চল, এইগুলো আমরা মোদ্দা কথা হচ্ছে যা কিছুই হোক না কেন সবই তো ঘোরাঘুরি গল্প। ঘুরছে, ঘোরা মানে কি? অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে। তো এই যা কিছুই বললাম সবগুলোই কি? এই সবগুলো হচ্ছে তোমার কি অ্যাঙ্গুলার ভেলোসিটি রেসপেক্টিভলি বলতে পারি। ঠিক আছে চল এবার শোনো, আশা করি এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। এবার যদি এইটুকু মধ্যে সমস্যা না থাকে আমি তোমাদেরকে একটা ফর্মুলা লেখাবো, একটা ফর্মুলা। এই তো ঘুরতে এসছি, এই তো ঘুরতে এসছি, এই তো ঘুরছি, তোমাদেরকে গোটা পৃথিবী ঘুরিয়ে দিচ্ছি, গোটা তোমার হচ্ছে টাইম টেবিল করিয়ে দিচ্ছি, আর কি ঘোরা চাই? চলো দেখো, এবার তোমাকে আমি যেটা বলছি সেটা ভালো করে বোঝো। আমি তোমাদেরকে একটা ফর্মুলা লেখাচ্ছি, একটা ফর্মুলা, জাস্ট এই ফর্মুলাটা মাথায় রেখে দিও। তোমাকে যদি জিজ্ঞেস করে কখনো যে লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে সম্পর্ক কি, v ইজিক্যাল টু আর ক্রস ওমেগা, এটা হচ্ছে সম্পর্ক। v ইজিক্যাল টু আর ক্রস ওমেগা, এটা হচ্ছে তোমার কি সম্পর্ক। ঠিক আছে, কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এটাই, দেখো এখানে v মানে কি? v মানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। ঠিক আছে, আর মানে কি? আর মানে হচ্ছে রেডিয়াল ভেক্টর। আর ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এইটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা নিজের খাতার মধ্যে লিখে রাখবে যখন তুমি লিখবে। ইম্পর্টেন্ট ফর্মুলা মাথার মধ্যে রেখে দিও। কি করে এসছে সেটা তোমাকে দেখাতে পারি, বাট তোমার রেসপেক্টে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তাই আমি বেকার বেকার সেটার জন্য টাইম অতিবাহিত করব না, কারণ যেহেতু আমাদের কাছে টাইম শর্ট। কি করে এসছে বলতেই পারি, বাট সেটা বলতে গেলে আমার একটু টাইম লেগে যাবে। সেটা যখন না পড়ি, যদি আমি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা পড়িয়ে দিই তোমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো অযথা সেটা দেখে লাভ নেই, আমার পরীক্ষা আসবেও না, তোমার মেনলি এখান থেকে আসবে। ঠিক আছে, তো এই জাস্ট ফর্মুলাটা মাথায় রেখে দিও। এখানে থেকে তোমাকে কি প্রশ্ন দিতে পারে? তোমাকে দিতে পারে হচ্ছে লিনিয়ার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে সম্পর্ক কি। কি বলবে? v ইজিক্যাল টু আর ক্রস ওমেগা। তোমাকে কিরকম ভাবে দিতে পারে? তোমাকে দিতে পারে এইভাবে, ওমেগা ইজিক্যাল টু আর ক্রস ভি। তোমাকে দিতে পারে হচ্ছে v ইজিক্যাল টু ওমেগা ক্রস আর। তোমাকে দিতে পারে v ইজিক্যাল টু আর ক্রস ওমেগা। আর তোমাকে দিতে পারে r ইজিক্যাল টু v ক্রস ওমেগা। তোমাকে এগুলোর মধ্যে সঠিকটা চুজ করতে হবে। তুমি কি বলবে? অপশন সি তোমার কি কারেক্ট অ্যান্সার, তাই তো? তো এই জিনিসটা যেন ভুল না হয় বাবা, এটা মনে থাকলে তবেই তুমি করতে পারবে, না হলে করতে পারবে না। এবং এইটাই কিন্তু তোমার কাছে একটা শক্ত কোশ্চেন হিসেবে জানাবে যদি তুমি এই জিনিসটা না জানো। তুমি সেই জন্য তোমাকে বলে রাখলাম। আর এইটা কিন্তু দেখো, তোমাকে আমি বলেছিলাম মনে আছে যে দুটো ভেক্টর রাশির গুণফলের ফলে একটা ভেক্টরও হতে পারে একটা স্কেলারও হতে পারে। মনে পড়ছে এই কথা আমি বলেছিলাম? দুটো ভেক্টর রাশির গুণফলের ফলে একটা ভেক্টরও হতে পারে একটা স্কেলারও হতে পারে। তো দেখো, আর হচ্ছে রেডিয়াল ভেক্টর, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে এটাও ভেক্টর। দুটো ভেক্টর রাশির গুণফল হচ্ছে, তার ফলে তোমার কি হচ্ছে? আর একটা ভেক্টর রাশি লিনিয়ার ভেক্টর উৎপন্ন হচ্ছে। তো এখানে কিন্তু কোনোদিন কিন্তু এটা লিখবে না
ভি ইজ ইকাল টু ওমেগা ক্রস আর। এটা কিন্তু হয় না বাবা, কারণ দুটো সম্পূর্ণ আলাদা মানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ভেক্টরের গুণফল, এইভাবে কিন্তু লেখা যায় না। সবসময় আমাদেরকে এইটাই লিখতে হবে, এইটা লেখা যায় না, এইটা আর এটা সেম নয়। ওকে, আর যখন তোমার ক্রস প্রোডাক্ট থাকবে, সেই ক্রস প্রোডাক্টে অবশ্যই ভেক্টর রাশি উৎপন্ন হচ্ছে, মানে তুমি এটাকে তুমি এটা বলতে পারো যে ভি ইজ ইকাল টু, তুমি এটাকে এইভাবে বলতে পারো যে ভি ইজ ইকাল টু আর ওমেগা সাইন থিটা। তুমি এভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারো, যদি এটাকে ভেঙে লেখো তো এভাবে লিখতে পারো, মানে একই বোঝাচ্ছে একদম। যেহেতু এখানে ক্রস প্রোডাক্ট হচ্ছে তাই এখানে সাইন থিটা হবে, অত জানার দরকার নেই, শুধুমাত্র এইটাকে মাথায় রেখে দিও তাহলেই তোমার হবে। ওকে, চলো, এইটা হয়ে গেল আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি সম্পর্কিত বিষয়। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি হয়ে যায় তাহলে আমাদের এরপরেরটা কি হবে? এরপরেরটা কি হবে? নিশ্চয়ই আমাদের নেক্সট পার্টটা হবে। নেক্সট পার্টটা কি? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। নেক্সট হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মানে কি? মানে হচ্ছে কৌণিক ত্বরণ। এবার তুমি যদি এই ত্বরণের বদলে রিটার্ডেশন লিখে দাও তাহলে কৌণিক বন্ধন হয়ে যাবে, একই ব্যাপার, কোনো ম্যাটার করে না। এবার শোনো খুব ভালো করে মন দিয়ে, এই যে কৌণিক ত্বরণ রয়েছে এটাকে আমি কি দিয়ে উল্লেখ করে থাকি? আমি এটাকে আলফা দিয়ে উল্লেখ করে থাকি। ঠিক আছে, জিনিসটা কিরকম হচ্ছে দেখো। দেখো এইটা মানে কি? অ্যাক্সিলারেশন বলতে কি বোঝায়? অ্যাক্সিলারেশন বলতে বোঝায় হচ্ছে, ভাই ইন জেনারেল আমরা জানি ভেলোসিটি বাই টাইম, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাক্সিলারেশন, তাই তো? এবার আমরা কি পড়ছি? কৌণিকের কথা পড়ছি, অ্যাঙ্গুলারের কথা বলছি, তাই এখানে ভেলোসিটি আগে কি লিখে দেবো? অ্যাঙ্গুলার লিখে দেবো, একদম পুরো আগেরটার মতো অ্যাঙ্গুলার লিখে দেবো। তাহলে কি হয়ে গেল? অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম মানে কৌণিক ত্বরণ হয়ে গেল। তার মানে আমি এটাকে কি বলতে পারি? এটাকেই বলতে পারি কৌণিক বেগ বাই সময়, এই কথাটা বলতে পারি। বলতে পারি কি পারি না আমাকে বলো? বলতে পারি তো? বলতে পারি। এবার যেহেতু অ্যাক্সিলারেশন বলেছে তাই আমি কি বলবো? এখানে বেগটা বৃদ্ধি পাচ্ছে বলবো। যদি এটা রিটার্ডেশন বলতো তাহলে বেগটা হ্রাস পাচ্ছে বলতাম। এটাই হচ্ছে ব্যাপার, আর তো কোনো পার্থক্য নেই রে ভাই, এটাই তো গল্প। এবার খুব ভালো করে মন দিয়ে জিনিসটা শোনো। তোমাকে যদি বলি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি কোয়ান্টিটি গো? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে আমার কাছে গিয়ে একটা ভেক্টর কোয়ান্টিটি, আমি এইমাত্র পড়ে এলাম। টাইমটা কি কোয়ান্টিটি? আমরা এইমাত্র পড়ে এলাম স্কেলার কোয়ান্টিটি। তাহলে একটা ভেক্টর একটা স্কেলার হলে কি হবে? পচা আলু পচিয়ে দেবে, তাহলে পুরোটা কি হবে? ভেক্টর হয়ে যাবে। তার মানে কৌণিক ত্বরণ কি রাশি? একটি ভেক্টর রাশি। আর যেহেতু ভেক্টর রাশি তাহলে আমি কি করব? আমি এর মাথাটায় জাস্ট একটা তীর চিহ্ন দিয়ে দেবো, তাই তো? দিতে পারি। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমাকে ফর্মুলাটাকে সংকেতে লিখতে হয় আমি কিভাবে লিখবো? আমি লিখতে পারি হচ্ছে আলফা সমান হচ্ছে ওমেগা বাই টি। বলো, লিখতে পারি এটা? লিখতে পারি এটা? একদম কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন লিখে দিতে পারি। যদি আমি এইভাবে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন লিখে দিতে পারি, ভাই তুমি আমাকে বলো এবার আমি কি এর এসআই পদ্ধতিতে একক এবং সিজিএস এসআই পদ্ধতিতে একক আর মাত্রা কি বার করতে পারবো না? পারবো তো? কি বলতে পারি এর এসআই পদ্ধতিতে একক? আমি বলতেই পারি ভাই ভেলোসিটি একক পড়েছে র‍্যাট বাই সেকেন্ড, আর তারপরে আবার নিচে টাইম আছে, মানে র‍্যাট বাই সেকেন্ড হচ্ছে তোমার কি কার কৌণিক ভেলোসিটি বাই সেকেন্ড। তাহলে কি হয়ে গেল? র‍্যাট পার সেকেন্ড স্কয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, মনে থাকবে? চলো নেক্সট হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে এর মাত্রা কি হবে, তুমি কি বলবে? মাত্রা হচ্ছে ভাই আমি পরিষ্কার বলতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে কি বলতে কি এই মাত্র বললাম তার মাত্রা টি টু দি পাওয়ার -1, নিচে কি আছে? আবার টি আছে। তাহলে এই যদি উপরে উঠে যায় তাহলে কি হবে? টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। আর তো কোনো গল্প নেই, আর তো কোনো গল্প নেই। বোঝা গেল? কারোর কোনো সমস্যা আছে এইটুকুর মধ্যে? বলো আমাকে।
যদি কারো সমস্যা থাকে এইটুকুর মধ্যে আমাকে বলে ফেলো। যদি কারো কোনো সমস্যা না থেকে থাকে তাহলে সেই রেসপেক্টে আমি তোমাকে বলতে পারি যে তোমাদের এই পার্টিকুলার জায়গাটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে যা যা জিনিসপত্রগুলো আছে সেগুলো তোমাকে বলে দিলাম। কারো কোনো সমস্যা নেই? ভেরি গুড। শোনো এবার, আমি এতক্ষণ ধরে তোমাদেরকে কোনটা কোন রাশি, কোনটা কোন তোমার হচ্ছে তাদের একক কি, মাত্রা কি, এগুলো তোমাকে সবই বললাম। আমি এখনো পর্যন্ত এগুলো করাইনি। আমি কাইনেমেটিক্স 2D এই যে এগুলো করাচ্ছি না, এগুলো দেখবে আমার ক্লাসগুলো অলরেডি তোমার হচ্ছে এরকম ভাবে লেগে আছে। আমার ক্লাসের নামটা যে কি আছে, এই দেখো আজকে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে সিম্পল মেশিন আর গ্র্যাভিটেশনের মধ্যে। অর্থাৎ আমার আজকে এখন এইগুলো করানো উচিত, কাইনেমেটিক্স 2D আমার হয়ে যাওয়া উচিত ছিল, হয়নি আমার। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলোকে আমি জাস্ট নামটা চেঞ্জ করে কাইনেমেটিক্স 2Dর মধ্যে ঢুকিয়ে দেবো, সেটা নিয়ে তোমার চাপ নেওয়া দরকার নেই। ওকে, চলো, আমার সময় লাগুক বাট আমার প্রমিনেন্ট হওয়া দরকার, আর কিচ্ছু না। আমার যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আমি তোমাদেরকে বাকি জিনিসপত্র বলবো। হ্যাঁ, এবার শোনো, আমি এখানেই এন্ড করছি। জাস্ট একটা কথা বলে দিই, তাহলে আমাদের সার্কুলার মোশন পুরোটা কমপ্লিট হবে। একটা জিনিস, আগে দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু বলে নিই আগে ফার্স্টে, একটু দাঁড়াও। দেখো, আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত কি বললাম, প্রত্যেকটা জিনিসের কি কি রাশি আছে, কি কি তার একক আছে, কি কি তার মাত্রা আছে। ঠিক আছে, তো এখন আমি তোমাকে বলবো এদের দিক কি আছে। মানে আমি তোমাদের কি কি পড়ালাম এখন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পড়িয়েছি, আমি ভেলোসিটি পড়িয়েছি, আমি অ্যাক্সিলারেশন পড়িয়েছি। প্রত্যেকটাই কি পড়িয়েছি, অ্যাঙ্গুলারের রেসপেক্টে পড়িয়েছি। তাহলে এদের প্রত্যেকের যদি তোমাকে জিজ্ঞেস করে যে এদের দিক কি হবে, দিক, ডাইরেকশন, আরে ভাই এরা তো তুমি যা যা পড়লে এগুলো প্রত্যেকটা কি পেলে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভেক্টর রাশি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেক্টর রাশি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ভেক্টর রাশি। তার মানে তো এরা যদি ভেক্টর রাশি হয় তার মানে তো নিশ্চয়ই এদের একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকবে। তার ডাইরেকশনটা কি হবে? তো তুমি কি পড়ছো এখন বাবা? তুমি এখন পড়ছো হচ্ছে কি, রোটেশন, সার্কুলার মোশন, তাই তো? তো সার্কুলার মোশন যদি পড়ো, আমি তোমাকে সবচেয়ে বেস্ট এক্সাম্পল দিতে পারি। সার্কুলার মোশন পড়ছো মানে হচ্ছে এই ধরে নাও একটা বোতল, এই হচ্ছে একটা বোতল, এই বোতলের ছিপিটাকে ভাবো, এই ছিপিটাকে আমি এভাবে ঘোরাচ্ছি, আমি এই ছিপিটাকে এভাবে বন্ধ করছি, তাই তো? আরে এই ঘোরানোটাও তো একটা সার্কুলার মোশন, একটা ঘোরানোটাও তো সার্কুলার মোশন, গোল গোল করে ঘুরছে তো। তো যখন দেখবে কোনো একটা ছিপিকে খোলা হয় তখন কিরকম করে খোলা হয়, এরকম করে খোলা হয় তো, এরকম করে খোলা হয়। ভাই এরকম করে খুলছি মানে কি, তুই ভাবো বোতলের ছিপিকে আমি যখন এভাবে খুলছি এটা মানে কি করছি, ঘড়ির কাঁটার দিকে খুলছি নাকি ঘড়ির কাঁটা বিপরীত দিকে খুলছি? ঘড়ির কাঁটা বিপরীতে খুলছি, ঘড়ির কাঁটা বিপরীতে খুলছি, এটা দিয়ে খুলে গেল। তাহলে কি হলো, আমি কি করলাম, আমি খুললাম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যখন হচ্ছে রোটেশন, যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন প্রত্যেকটার ডাইরেকশন হবে আপওয়ার্ড। কেন স্যার? আরে ভাই ওকে যখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি তখন এখানে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এদিকে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কোন দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ওপর দিকে হচ্ছে। ডিসপ্লেস হচ্ছে মানে কি, ভেলোসিটি হবে, তার মানে ওপর দিকে হবে। তার মানে কি, অ্যাক্সিলারেশন হবে, তার মানে সেটা কি হবে, ওপর দিকে হবে। তো ওপর দিকে তোমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যখন হচ্ছে তখন তার দিকটা হচ্ছে, মনে থাকবে। সেম গল্প যদি আমি এখন বোতলের ছিপিটা বন্ধ করি, এরকম যদি বন্ধ করি, যদি বন্ধ করি
তাহলে কি হচ্ছে, বোধহয় ছবিটা নিচের দিকে যাচ্ছে না? তার মানে ঠিক তার উল্টোটা, মানে যদি আমি ক্লক ওয়াইজ যদি বলি, ক্লক ওয়াইজ রোটেশন যদি বলি, তাহলে আমি কি বলতে পারি, আমি পরিষ্কার বলতে পারি যে এই সমস্ত জিনিসপত্র যা যা করলাম এগুলো কোন দিকে যাবে, এগুলো তোমার যাবে হচ্ছে ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড ডাইরেকশনে যাবে। প্রত্যেকের কাছে ক্লিয়ার এটা? প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস কি হবে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে যাবে। ওকে, এবার তাহলে এই হচ্ছে তোমাদের ডাইরেকশনের গল্প। ডাইরেকশনের গল্প পরীক্ষার সময় তোমাদের দেখবে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে যে তুমি ধরো একটা মানে ধরো এরকম একটা লোক আছে, এই লোকটার হাতে একটা তোমার হচ্ছে দড়ি আছে, এই হাতে দড়ি আছে, এই দড়িটা দিয়ে কি করেছে, ও একটা ঢিলকে বেঁধে ঘোরাচ্ছে, ঠিক আছে, একটা ঢিলকে বেঁধে এরকম করে ঘোরাচ্ছে, ঠিক আছে। যদি ঘোরায় তাহলে সেই রেসপেক্টে যদি হঠাৎ করে যদি এই জিনিসটা দড়িটা যদি ছিঁড়ে যায়, আরে এই এই যে জিনিসটা আছে মানে পাথরটা রয়েছে, একে টেনে ধরে রেখেছে কে, একটা ভেতর দিকে ফোর্স। তো তো এই যে ফোর্সটাকে ধরে রেখেছে, যদি বাই চান্স এটা ছিঁড়ে যায়, দড়ি যদি ছিঁড়ে যায়, তাহলে কি হবে, ওর সঙ্গে সঙ্গে এই দিক দিয়ে ট্যানজেন্ট, ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে কি, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর বাইরের দিকে ছিটকে যাবে, বলতে পারি। এবার যার কপালে লাগবে, যার মাথায় লাগবে, তার মাথা মাথা ফেটে যাবে, বলতে পারি। তো এই যে জিনিসটা আছে ভাই, যখন ও একবার ছেড়ে দিচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে, সোজাসুজি যাচ্ছে, মানে কি লিনিয়ার ভেলোসিটি হয়ে যাচ্ছে। যদি এটা এমনি নরমাল মুভ করছে, তার মানে কি হয়ে যাচ্ছে, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে যাচ্ছে। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটি এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হয়, এটা জিজ্ঞেস করতে পারে। কি বললাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গুলার ভেলোসিটি and লিনিয়ার ভেলোসিটি, এটা কি সবসময় মাথায় রাখবে, 90 ডিগ্রি হয়। ইম্পর্টেন্ট জিনিস, একদম ভেরি গুড, 90 ডিগ্রি হয়, এটা মাথায় রেখে দিও, ঠিক আছে। চলো, সার্কুলার মোশন পুরো কমপ্লিট, সার্কুলার মোশন তোমাদের পুরো কমপ্লিট। টোটাল কাইনেমেটিক স্টুডির মধ্যে, টোটাল কাইনেমেটিক স্টুডির মধ্যে তোমাদের এখানে সার্কুলার মোশন পুরোটা আমি কমপ্লিট করে দিলাম। কোথায় গেল সার্কুলার মোশন, সার্কুলার মোশন পুরো জিনিসটা আমি কমপ্লিট করে দিলাম। এই টোটাল জিনিসপত্র যা যা করালাম, এখানে আমাদের সার্কুলার মোশন কমপ্লিট হয়ে গেল, কাইনেমেটিক স্টুডি। বাট আমাদের বাকি রয়ে গেল কি, প্রজেক্টাইল মোশন। এই প্রজেক্টাইল মোশনটা কিন্তু একটা অন্যতম জিনিস, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন অ্যাজ সাচ আসেনি এবং পরের দিকেও আসবে না, কিন্তু আমি তোমাদের এখানে 3-4টে ফর্মুলা করিয়ে দেব নেক্সট দিনে, যেদিন আমার নেক্সট ক্লাস রয়েছে অর্থাৎ মানডেতে। তো মানডেতে আমার এটা করাতে মোটামুটি ভাবে 15 থেকে 20 মিনিটস লাগবে, তাহলেই আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এর থেকে বেশি ডিটেলস লাগবে না, এখান থেকে অঙ্ক জীবনে আসবে না। যেটুকু বলবো সেটুকু পড়বে, তার বেশি পড়ার দরকার নেই, কারণ তোমাকে চাকরি পেতে হবে, ঠিক আছে। পড়তে খুব ভালো লাগবে, আমার পড়াতেও ভালো লাগবে, কিন্তু শেষ করতে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমাদের যেটুকু দরকার সেটুকু পড়বো, তার বেশি নয়। তো প্রজেক্টাইল মোশনে যেটুকু দরকার সেটুকু বলতে 15 থেকে 20 মিনিট লাগবে, যেটা আমি মানডেতে বলে দেবো। তারপর আমি আমাদের নেক্সট যে চ্যাপ্টার রয়েছে স্টাডি প্ল্যান অনুযায়ী সেই জিনিসপত্র আমরা করবো, ঠিক আছে। বুঝতে পারলে? প্রত্যেক আছে ক্লিয়ার এত পর্যন্ত? 2Dটা আমি এখন অ্যাড করে দেবো তোমাদের। আচ্ছা, আমি সেকশন কন্ট্রোলার নিয়ে তোমাদের একটা ভিডিও করে দিচ্ছি, সেকশন কন্ট্রোলারদের নিয়ে একটা ভিডিও করে দিচ্ছি, যারা সেকশন কন্ট্রোলার দিয়েছে, ঠিক আছে, আমাকে তো অনেকেই জানিয়েছে, আমি সেকশন কন্ট্রোলার নিয়ে একটা ভিডিও করে দিচ্ছি। ওকে, চলো, সার্কুলার মোশন থেকে কোনো প্রশ্ন ম্যাথ তোমাকে দেবে না, তোমাদের প্রজেক্টাইল মোশন থেকেও কোনো ম্যাথ দেবে না। ওকে, শুধুমাত্র যেটুকু কনসেপ্ট বললাম সেটুকু কনসেপ্ট ভালো করে পড়ে যাও, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট।
ঠিক আছে? আর গ্রুপ, ভাই গ্রুপ তৈরি করতে গেলে না আমার এখন ফোনটা লাস্ট কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে হিট হয়ে যাচ্ছে। আমি আগের দিন তোমাকে তোমাদের বলছিলাম না, কোন একটা ব্যাচে বলছিলাম যে এই পায়ের মধ্যে মানে আমার পকেটের মধ্যে রয়েছে, আমার পায়ের একটা অংশ রীতিমতো গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে। তো এত পরিমাণ আমার মেসেজ ঢোকে সারাদিনে যে মানে পাগলার মতো অবস্থা হয়ে যায়। ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো একটা কথাই, একটু অ্যাপটাকে ফলো রাখো। সেই অ্যাপের মধ্যেই আমি তোমাদের জিনিসপত্রগুলোকে বলে দিচ্ছি। আমি তোমাদেরকে তো শিডিউলও বলে দিয়েছি, দেখো পুরো শিডিউল তোমাদের রেডি আছে। আমি তোমাদের আজকে দুটো করিয়ে দিলাম। তুমি যখন আপকামিং ক্লাস আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো তোমাদের নেক্সট ক্লাস রয়েছে 16 তারিখে। 16 তারিখের পর তোমাদের ডাইরেক্টলি 22 তারিখে ক্লাস রয়েছে। তার মাঝখানে থাকবে না, কারণ 17, 18, 19, 20 আমি থাকবো না। ফিরে আসার পর তারপর আমি অসুস্থ হয়ে যাবো আমি জানি, তো এই জন্য 21 তারিখটা বাদ রেখেছি। 22 তারিখে আবার তোমাদের দুটো ক্লাস রয়েছে, তারপর 23 অনওয়ার্ডস তোমাদের কন্টিনিউ ক্লাস থাকবে। বুঝতে পারলে? তো কোনো সমস্যা কিছু হবে না, তোমাদের পুরো জিনিসটাই কমপ্লিট হবে। এবং এরপরে আমার এক্সট্রা ক্লাস তো অবশ্যই লাগবে, যখন লাগবে সেগুলো তারপরে অ্যাড করে নেবো। ওকে? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা কালকেই করে দিচ্ছি তোমাদেরকে। ইউটিউব ফলো রাখো, ইউটিউবের মধ্যে তোমাদেরকে বলে দেবো আমি। আরে এনটিপিসি বলে দিয়েছে এক্সাম কবে হবে। এ কি রে, কালকে বলে দিয়েছে 16ই মার্চ থেকে পরীক্ষা শুরু। ইউটিউবে ভিডিও দেখে নিও। হ্যাঁ অবশ্যই। এই যে কাজ ভেঙে যাচ্ছে কারণ কি, কাজ ভেঙে যাচ্ছে কারণ কি, কাজ ভেঙে যাচ্ছে মানে হচ্ছে যখন তোমার ঢিলটা ছুটছো তখন কি হচ্ছে, তোমার হঠাৎ করে এখানে এই সুতোটা টান ধরে যাচ্ছে, এখানে টান ধরে যাচ্ছে, দিয়ে এটা ট্যানজেন্সিয়ালি বেরিয়ে যাচ্ছে। যদি তোমার সামনে যেই থাকবে, কাঁচ থাকুক, কারোর মাথা রাখুক, কারোর টাক থাকুক, ডাইরেক্টলি ফেলবে, মরে যাবে, মানে তার মাথা ফাথা ফেটে যাবে, বা কাঁচ থাকলে ভেঙে যাবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। দেখো একটা কথা বলি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের বলেছে এর আগের বছরে ইডাব্লিউএস এর সার্টিফিকেট বার করতে। এরকম অনেকেই আছে যারা এর আগের বছরে পরীক্ষা দেয়নি, এবছরে তারা এলিজিবল হয়েছে, তারা ইডাব্লিউএস এর রেসপেক্টে। তো যদি তোমার কাছে আগের বছরের সার্টিফিকেট না থাকে একান্তই, তাহলে এ বছরেরটা দিয়ে দাও। যদি আগের বছরের থাকে তাহলে আগের বছরেরটাই দেবে, এ বছরেরটা দেবে না। বোঝা গেল? যদি কোনো তোমার কাছে অপশন না থাকে, তুমি কিছু করতে পারবে, করতে পারবে না, তুমি তাহলে এবছরটাই দিয়ে মানে ফর্ম ফিল আপটা করে দাও। ঠিক আছে? কম টাইমের মধ্যে কি কি করতে হবে সেটা আমি তোমাকে বলে দিয়েছি, আগের ক্লাসটা দেখে আমি তোমাকে বলে দিচ্ছি সবকিছু। চলো এবার লাস্ট একটা কথা, এক্সপোর্টে চলে যাই। তোমাদের টোটাল জিনিসটা পিডিএফ করতে হবে। পিডিএফ আমি ডেস্কটপের মধ্যে এই কেন করেছি, হ্যাঁ এটার নাম করে দিই তোমাদের হচ্ছে আজকে কাইনামেটিক্স। তোমাদের সামনে জিনিসটা করে দিই তাহলে যাতে আমাদের আর কারো কোনো সমস্যা না থাকে। চলো কাইনামেটিক্স তোমাদের রয়েছে। পিডিএফ কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা তোমাদেরকে আমি বলে রাখি, আগের ক্লাসেরটা আর এখনকার ক্লাসেরটা দুটোই কিন্তু তোমাদেরকে একটাই পিডিএফ দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পিডিএফ নিয়ে কনফিউশন না হয়। ঠিক আছে? আগের ক্লাসের জন্য আলাদা পিডিএফ, এটার জন্য আলাদা পিডিএফ আমি তোমাকে দিচ্ছি না, একবারে একটা পিডিএফ দিয়ে দিচ্ছি। এবার দেখে নিই তোমাদের পিডিএফটা আপলোড মানে হয়েছে কিনা। হ্যাঁ প্যারামেডিক্স হয়ে গেছে। চলো এবার তোমাদের পিডিএফটা আগে আপলোড করি আগে ফার্স্টে। কোথায় গেল? এখানে আজকের ক্লাস। তো আজকের ক্লাসে তোমাদের সবার প্রথমে পিডিএফটা আপলোড করতে হবে। ডেস্কটপে চলে আসি, ডায়নামিটিক্স এর পিডিএফ আপলোড করে দিই। পিডিএফ যে তোমাকে আপলোড করতে হবে সবগুলোতে একই পিডিএফ আপলোড করতে হবে, কিছু করার নেই। চলো এখানে ডায়নামিটিক্স এর পিডিএফ আপলোড হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমাদের এই এই জায়গাটা তো সেম পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকে দুটো ভিডিও দেখবে, দুটো ভিডিও দেখার পর তারপরে এই পিডিএফটা দেখে নোট করে নেবে। ঠিক আছে? চলো পিডিএফ এর কথা দাম। এবার তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, আমি তোমাদেরকে যেটা করালাম এবার শোনো। তোমাদের সামনে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ যাতে তোমাদের পরবর্তীকালে প্রবলেম না হয়। আজকে আমরা কি কি পড়লাম বাবা? আজকে আমরা পড়লাম হচ্ছে কাইনেমেটিক্স, তাই তো? তো আমরা সিম্পল মেশিনে থাকবো না, কাইনেমেটিক্স 2D তে আসবো। তো কাইনেমেটিক্স 2D এর ক্লাস 1 করলাম। চলো কাইনেমেটিক্স 2D বাদ দাও। আজকে আমরা কি কি পড়েছি বলো? প্রথম ক্লাসে আমরা কি কি পড়লাম গো? প্রথম ক্লাসে আমরা পড়লাম হচ্ছে কাইনেমেটিক্স 2D
বেসিক, ঠিক আছে, বেসিক পড়লাম। তো কাইনেমেটিক স্টুডি বেসিক বলে নামটা দিলাম, ঠিক আছে। চলো সাবমিট। তোমাদের প্রথম যে ক্লাসটা কাইনেমেটিক স্টুডির মধ্যে ঢুকে গেল। নেক্সট এখনকার ক্লাস, এটা আমি কাইনেমেটিক স্টুডির মধ্যে ঢোকাবো এবং এখানে আমি যেটা নাম দেবো সেটা হচ্ছে সার্কুলার মোশন, কারণ সেকেন্ড ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি সার্কুলার মোশনটা অ্যাকচুয়ালি হয়েছে। সার্কুলার মোশন, সার্কুলার মোশন, ঠিক আছে, সার্কুলার মোশন এটাতে সাবমিট করে দিলাম কাইনেমেটিক স্টুডির মধ্যে। চলো এখানে সার্কুলার মোশন তোমার চলে এলো। এবার এর পরের দিন আমার কাইনেমেটিক স্টুডি থাকবে, যেখানে আমি কি করব, প্রজেক্টাইল মোশনটাও ঢুকিয়ে দেবো। তারপরে আমি তোমাদের বাকি জিনিসপত্রগুলো বলবো। দেখো আমার কি কি বাকি আছে এখনো। নিউটন লজ অফ মোশন বাকি আছে, গ্র্যাভিটেশন বাকি আছে, ওয়ার্ক এনার্জি বাকি আছে, সিম্পল ম্যাজিক বাকি আছে, ফোর্স বাকি আছে, ফ্রিকশন বাকি আছে, এসএইচএম বাকি আছে, পিওএম বাকি আছে। তো আমরা প্রথম থেকে 3টে চ্যাপ্টারে জায়গাতে এসেছি, 3 নম্বর চ্যাপ্টারে এসেছি, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে তোমাদের জন্য এই যে টোটাল জিনিসপত্র যা করাচ্ছি, আমার অ্যাকচুয়ালি করানোর কথা কি ছিল আর এখন কি করাচ্ছি, টাইম লাগবে, সময় লাগবে, সময় লাগলে তবে তুমি প্রকৃত ফলটা পাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে এই জন্য একটা সাপোর্ট আমার দিক থেকে তোমাকে করতে বলি, সেটা হচ্ছে প্রত্যেকে যখন বেরোবে তখন অতি অবশ্যই প্রত্যেকে 5 স্টার রেটিংটা দিয়ে বেরিয়ে যাও। তাহলে সেই রেসপেক্টে কি হবে, আমার যে এক্সট্রা ক্লাসগুলো লাগবে সেগুলো আমি যাতে এখানে অ্যাড করে দিতে পারি। এই জাস্ট মোটামুটি 5 মিনিট পর গিয়ে তুমি তোমার অ্যাকাউন্টে চেক করো, দেখবে তোমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখো কাইনেমেটিক স্টুডির মধ্যে চলে এসেছে, ঠিক আছে। তো তোমাদের আর কোনো সমস্যা হবে না। এই দেখো কাইনেমেটিক স্টুডি বেসিক সার্কুলার মোশন নাম চেঞ্জ হয়ে গেছে, গিয়ে দেখে নেবে, ঠিক আছে বাবা। আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার তোমরা যখন রেকর্ড দেখবে কাইনেমেটিক স্টুডির মধ্যে গিয়ে তুমি এগুলোকে দেখতে পেয়ে যাবে। ওকে চলো, পরে আবার সোমবার দিন দেখা হচ্ছে। তার মাঝখানে এগুলোকে রিভিশন দিয়ে নাও। সোমবার দিন আমরা প্রজেক্টাইল মোশন শুরু করে নেবো, তারপর আমরা নিউটন লজ অফ মোশনে চলে যাব। ওকে চলো টাটা।